টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের। সরিয়ে নেওয়া হয়েছে পাশের গার্মেন্টসের কর্মীদের। গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাজপথে নামলে সংঘাত বেঁধে যাওয়ার আছে শঙ্কা, মন্তব্য আমির খসরুর। জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি, বললেন হামিদুর রাজাদ। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরিকালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই, আমরা তো ডায়লগে ছিলাম। সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? শাহজালালে কার্গো ভিলেজের সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনো, চলছে তদন্ত, মুখ খুলছেন না বিমানের কেউ। এবারও পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা, এখনো একটি বইও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর, অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত। এখন প্রিন্টিং এর প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না। রক্ষী বাহিনী তৈরি নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে ৯,০০০ তরুণকে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাছাই চলছে স্বচ্ছতার ভিত্তিতে। আমি যদি দলই না হই, আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন? দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের ১০০ ঘণ্টা করলেন আমজনতার তারেক। কারণ ব্যাখ্যা করেছে ইসি, বিধিমালা অনুসরণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টিন শেড তুলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? গোডাউনে কেউ আটকা পড়েনি, এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে কিনা? লোপা সকাল 11টার পরপর কিন্তু আগুনটি সূত্রপাত হয় একটি গোডাউন থেকে। স্থানীয়রা বলছে এটি শর্ট সার্কিট থেকে আগুন লাগায় এবং তার পরপর কিন্তু টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টি ইউনিট এসে যুক্ত হয় এবং এর পরপর আগুন যখন আসলে ছড়িয়ে পড়ে, মোট এখন 8টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে যে পানি স্বল্পতার কারণে মূলত তাদের ব্যাগ পেতে হচ্ছে এবং এত পরিমাণে বাতাস, এই বাতাসের তীব্রতার কারণে আগুনটি আসলে ছড়িয়ে যাচ্ছে, এমনটাই আসলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তবে পানির না থাকার কারণে সবচেয়ে বেশি সময় এবং ব্যাগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, এমনটাই কিন্তু বলছে। ফায়ার সার্ভিস বলছে যদি আসলে পাশের তুরাগ থেকে পানি আনা যেত তাহলে অনেকটাই সহজ হতো। তবে এখানে যে সড়কটি রয়েছে সে শাখা সড়কে এত পরিমাণে ট্রাক রাখা হয়েছে যে কারণে ফায়ার সার্ভিসে ব্যাগ পেতে হচ্ছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানীয় বিভিন্ন ইউনিটের যে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু এসে কিন্তু ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে। অর্থাৎ এই এখন পর্যন্ত যে ইউনিট, যেই গোডাউনটি রয়েছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী নেই। অর্থাৎ তারা বলছে যে পানি স্বল্পতার কারণে তাদের এই গোডাউনে আসতে অনেকটা সমস্যা হচ্ছে। আর এই গোডাউনটা যদি আগুন যদি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে একটি পোশাক কলকারখানা সহ বেশ আরও কয়েকটি এই তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে যাবে, এমনটাই কিন্তু আশা করছে যে এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু তারাই এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে
8টি ইউনিটের মোট 8টি ইউনিটের এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে ফায়ার সার্ভিস বলছে যে পানির যদি ব্যবস্থা হয় সেক্ষেত্রে অনেকটাই সহজ হবে, অন্যথায় এটি নিয়ন্ত্রণ অনেকটাই ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লোপা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছে কোনো কোনো দল। দেশের বৃহত্তর দলগুলো রাস্তায় নামলে সংঘর্ষ বাধবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন সামনে রেখে দলগুলোর সাথে এক সংলাপে এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোয় ঐক্যমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে, বাস্তবায়নের ক্ষেত্রেও হতে হবে আলোচনা, আর যেগুলোতে ঐক্যমত্য হয়নি তা জনগণ ঠিক করবে। এ সময় অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। এ সময় সেমিনারে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি। সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয় বিরোধ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দ্রুতই সিদ্ধান্ত নেবে। আমরা দেখছি যে অনেক এই যে টেররিজম কেন্দ্রিক বা এই ধরনের ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটা বোধহয় একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিয়ে, পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সাইফুল্লাহ ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরে আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা। কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে। এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভল্ট থেকে 80টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ। রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা। ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও কার্গো ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভোল্টটি ছিল প্রায় অক্ষত, যেখানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস। 28 অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভল্টে থাকা 67টি অত্যাধুনিক পিস্তল, 12টি শটগান, একটি অ্যাসল্ট রাইফেল, 138টি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ। এটা তো একটা জিডি করা হয়েছে, জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে। এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না। ওই জিডিতে জানানো হয় 24 অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয়। বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ না কেউ করেছে আর কি, এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে। এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না, এখানে এটা সহজে করা যায়, বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে, হেভি সার্ভেলেন্সের আন্ডারে, চারিদিকে ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে, প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে। 18 অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গো ভিলেজ বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও। তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া স্ট্রং রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে।
তারপরও কারা কিভাবে স্ট্রং রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। তবে ঘটনার পর মন্ত্রণালয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ, কিন্তু কি পরিমাণ অস্ত্র ও মালামাল খোয়া গেছে হিসাব দিতে পারেনি তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পাঠ্য বই দিতে এবারও কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর জন্য 6.25 কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র 1,03,000 বই, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 12.5 কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি। শঙ্কা, মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত। প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইবতেদায়ীর 12 কোটি বইয়ের মুদ্রণ। ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় 62% বই। এখনো কোনো বইয়ের প্রিন্ট শুরু হয়নি। মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো। 5 নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিবি। চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের। প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ, ঠিক আছে। এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাই ডিসেম্বর এগুলো কাজগুলো শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিবি, চলছে নজরদারিও। দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে। অভিযোগ আছে এমন কড়াকড়িতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক। এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই। আমার এখানে কোনো প্রেস মালিকরা কিন্তু এখন আসে না, মানে আমি তো স্ট্রেট কাট বলে রাখছি তাদেরকে, আমার রুম আপনাদের জন্য খোলা, কিন্তু একাকি কেউ আমার রুমে আসবে না, একাকি কেউ আমার রুমে আসবে না। ওরা যে কারণে কোনোদিনও একাকি আমার রুমে আসে না, আসে দলবদ্ধ। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী যে আগে বই ছাপাতে পারছে সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাবে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মিলিশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয়, 9,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব গণপ্রতিরক্ষায়। প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে একথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার। বলেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। দেশের 18 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের জুডো, কারাতে, তাইকোয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় 8,850 জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে। আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, নানা জল্পনা কল্পনা। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুঃখজনক যে এগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট, এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষজন আলোচনা করছেন। তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পারতেন। আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে। অনেকে AK-47-এর কথাও বলছে। কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প। কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি। সবসময় প্রিপারেশনটা ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত, এবং আমি মনে করি সেই জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা। আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে। আমি আরও খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম।
সামাজিক মাধ্যমে অনেকেই একে 1972 সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন, যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। উপদেষ্টা বলছেন, গণপ্রতিরক্ষা সেরকম কোনো প্রকল্প নয়। আবারও আমি বলছি, এটা কোনো বাহিনী না। এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না। দে আর গোয়িং ইন দেয়ার রেগুলার লাইফ। মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে। এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না। যারা এই প্রশিক্ষণকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা ভারতপন্থী, মন্তব্য আসিফ মাহমুদের। এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা। তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি। তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে, তার যারা লেসপেন্সার বা তার যারা দোষর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই। উপদেষ্টা জানান, 100টি স্লটে ভাগ করে আগামী 2 বছর দেয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ। ব্যয় ধরা হয়েছে 28 কোটি টাকা। ইলেকশনের আগে জাস্ট 2 থেকে 300 জন প্রশিক্ষণ প্রাপ্ত হবে, যা শুরুটা হচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসিতে দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের 100 ঘণ্টা পার করলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে প্রতারক উল্লেখ করার পর তার বর্তমান দাবি কমিশনের সাথে এ নিয়ে সরাসরি আলোচনার। আইনি লড়াইয়ে সময়ক্ষেপণের শঙ্কা প্রকাশ করে তারেক দাবি করেন, দল নিবন্ধনের মূল নিয়ন্ত্রণ কমিশনের হাতেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, আবেগ দিয়ে নয়, বরং বিধিমালা অনুসরণ করেই দল নিবন্ধন দিতে হবে কমিশনকে। 108টি তো আমি তথ্য দিয়েছি। আমার শুক্রবার রাত 11টা নির্বাচন ভবনের মূল ফটকের সামনে তখনও মানুষের জটলা। ততক্ষণে পেরিয়ে গেছে আমরণ অনশনের 80 ঘন্টা। এখানে অনশনে বসার কারণ হলো ওদের সাথে কথা বলতে চাই। ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা, দেখতে চায় না। নির্বাচন কমিশন নিবন্ধন না দেয়ায় দলের দুরবস্থার কথা জানালেন তারেক রহমান। একই সাথে তার প্রশ্ন, দল হয়ে না থাকলে অন্তর্বর্তী সরকার কেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেই দলকে আমন্ত্রণ জানাতো। জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যায় লেখা আমজনতার দল। তাহলে আমি যদি দলই না হই, আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন? আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যাইতে হবে। চলে গেছে, আমি ঠেকাতে পারি নাই। শনিবার সকালে দেখা গেল নির্বাচন ভবনের মূল ফটকের সামনেই ঘুমাচ্ছেন আমজনতার তারেক। ঘুম ভাঙতে তার কাছে প্রশ্ন, আদালতের কাছে না গিয়ে ইসির সামনে আমরণ অনশন কেন? সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে চাবিটা এদের হাতে, আদালতের হাতেও না। আবেগী হয়ে তারা দিয়ে দিল, এরকম না। আমি ডকুমেন্টস নিয়ে বসছি এখানে। দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে গত বুধবার নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে। তাতে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90 খ-এর শর্তাবলী সঠিকভাবে পালন না করা, 2/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানা দলিল সংযুক্ত না করা এবং দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল না করা সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তবে আমজনতার দলের সদস্য সচিবের মন্তব্য, কমিশনের এমন চিঠি দেয়া প্রতারণামূলক। আমি বললাম, নাম বদলালে আপনারা নিবন্ধন দেবেন? হ্যাঁ দেবো, টেনশন করেন না। তখন নামটা বদলাই নিয়ে ওদেরকে ডকুমেন্টসগুলো দিলাম। তখন আবার আরেক কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এ ব্যাপারে শর্তযুক্ত দল নিবন্ধনের পরামর্শ দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দল নিবন্ধনের ব্যাপারটিও উঠে আসতে পারত বলে মন্তব্য তার। নির্বাচন কমিশনে আমলারা থাকে তো, ইন্ডিপেন্ডেন্ট যে একটা জাজমেন্ট, এই জাজমেন্টটা তারা করতে চায় না। আইনে যা আছে তাই চালিয়ে দিতে চায়। তো নির্বাচনের উপরে একটা কমিশন ছিল, সেখানে তারা এই প্রস্তাবগুলো রাখতে পারতেন, যারা এখন রেজিস্ট্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছেন। তবে আবেগ দিয়ে দল নিবন্ধন হয় না বলেও মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। জানান, এসব ক্ষেত্রে দল নিবন্ধন সংক্রান্ত আইনটি যে অযৌক্তিক তা প্রমাণের বিকল্প নেই। প্রতিষ্ঠান সবসময় চলে রুলস মেনে। প্রতিষ্ঠান তো ব্যক্তিগত আবেগ দেয়া চলবে না। আর এই ধরনের কেসে আপনি প্রমাণ করতে হবে যে আইনটা অযৌক্তিক। আপনি না প্রমাণ করে তো সেটা আপনি অনশন করে বদলাইতে পারবেন। দুপুর 1টায় পূর্ণ হয় আমরণ অনশনের 100 ঘন্টা। তার আগে মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই, আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দুদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9টা 40 হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন করেন তিনি। বলেন, সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন আসিফ নজরুল। এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন, দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে যে একটা দীর্ঘমেয়াদী যানজট, ওয়েট করা, দীর্ঘ পথ পেরিয়ে তাদের গন্তব্যে যাওয়া, এই জিনিসটার জন্য তাদের আর ওয়েট করতে হবে না। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো সম্ভাবনা নেই। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এলাকাবাসী। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভার পরের জেনারেশন রাজন চাচা, ধানের শীষের কান্ডারি, লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। তবে পুতুলের সমর্থকদের দাবি নাটোর 1 আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন। ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আশা করি যে থাকবে না। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন। তিনি বলেন, তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার। জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে। বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল। তিনি বলেন, পেছন থেকে একটি মহল ভাই বোনের মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে।
কারো ভিতরে মনোকষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বাট আমি বিলিভ করি যেটা যার হৃদয়ে বিএনপি আছে, যার হৃদয়ে ধানের শীষ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের মান ক্ষুণ্ণ হয়। তবে যে অশুভ শক্তিটা কাজ করছে এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন 7 days মেবি ইনশাআল্লাহ। নাটোর 1 আসনে বিএনপির কাণ্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। 2016 সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সাপের কামড়ের জন্য দেয়া অ্যান্টিভেনম দেশের সব উপজেলার হাসপাতালে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাইকোর্টের আদেশে আজ সকালে এই নির্দেশনা দেয়া হয়। এর আগে 18 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 17 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলীন ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে। যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফার বেগম। গেল 4 বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি। শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে, তবে এখানেও চোখ রাঙাচ্ছে খরস্রোতা এই নদ। আমরা জীবত নয় যে থাকবো, আঙ্গরে এই জায়গা নাই, আঙ্গরে জমা জমি নাই, একটু বাড়ি ভিড়া তাও নদী ভাঙ্গে নিচাগা, আমরা রোডের নগে বাড়ি তুলিয়া থাকতাছি। একই অবস্থা গ্রামের 5 শতাধিক মানুষের। এরই মধ্যে নদের উত্তর তীরে 40 বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে, ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার। দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পিয়ারপুর আঞ্চলিক সড়ক। মাটি বিক্রি করাতে আঙ্গুরে যাই 2-4 কাটা সম্পদ আছে এখানে ভাঙিয়ে নিতেছে। ঘরের মধ্যে থাকি আমরা কি করে চলবো, আমার কাছে অনুরোধ, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নদ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বালু মজুত রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা। খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও। এই ডেজারের বালু যেভাবে টানবে ওইভাবে টানলে দেখা যাবে 2 বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসত বাড়ি সবকিছু নিলাম চলে যাবো। গেল দূর দূর করে কুকুরের মতন তারাই দে, কোনো বিচার পাই না, কোনো কিচ্ছু না। কয় তুমি হরে যাও, তুমি বাড়ি বিড়া দিয়ে কি করবা? আমার দোকানের সামনে মহতার কাপড় দেখাই নিয়ে যা, যে ডেজারে ঘুরে যাবো হেরে মার্ডার করে হলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা। কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার মানিজ্যত নষ্ট করার জন্য কিছু প্রযুক্তি মহল উঠে পড়ে লেগেছে, তার জন্য এটা এই কাজগুলো করতেছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তার দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ। আর দুপক্ষের সাথে আলোচনার পর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশে হচ্ছে আমরা কাটছি 130 ফিট করে, এবং গভীরতাটা থাকবে হচ্ছে শুষ্ক মৌসুমে, মানে মার্চ এপ্রিল মাসে এসে মিনিমাম আমাদের 10 ফিট পানি থাকবে। তো এটা করলে কি হবে, এটা করলে আমাদের যে মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য 2 পাশ দিয়ে পানি যায়, পারগুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের 2 পারে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। দুই পক্ষের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন যে তাদের প্রকল্প কি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি ওখানে কি শর্তাবলীর বিষয় আছে ওগুলো দেখে স্থানীয় জনগণের হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এই পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা আর কি ফার্দার অ্যাক্টিভিটি স্টার্ট করব।
2021 সাল থেকে ব্রহ্মপুত্র নদের 227 কিলোমিটার খনন প্রকল্পের কাজ চলছে। 96টি পয়েন্টের ভেতর ময়মনসিংহ অংশেই চলছে 46টি ড্রেজার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বেড়ে যায় পেঁয়াজের দর। গত 2 বছর ধরে সেঞ্চুরির ঘর ছুঁয়েছে। এই সময়ে দর বৃদ্ধির কারণ কি? ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, হালি পেঁয়াজের মৌসুম শেষের সময়, অন্যদিকে মুড়ি কাটা বাজারে আসতে অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মাস। বন্ধ রয়েছে আমদানিও, তাই বেড়েছে ঝাঁজ। জোরালো অভিযোগ, মৌসুম শেষে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। নেপথ্যে কলকাঠি নাড়ছে আমদানিকারকরা। পাবনা সুজানগরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। এখনো 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই পেঁয়াজ বাজারে উঠতে। বীজতলা তৈরির টাকা জোগাড় আর মৌসুম শেষে লোকসানের শঙ্কা, তাই আগেভাগেই মজুদ বিক্রি করে দিয়েছে কৃষক। আমি মুড় কাটা লাগাইছি হচ্ছে 1 পাহে, এটা উঠবে আর মাস 2 পরে। তাদের কামলা, বিভিন্ন সার, বীজ এগুলোর জন্য অর্ধেক পেঁয়াজ তখন বিক্রি করে দিয়েছে। কৃষকের ঘরে পেঁয়াজ নেই, তো এখন বাজারটা একটু বৃদ্ধি হলে পরেও এই পেঁয়াজটা যখন উঠবে তখন বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। একই চিত্র রাজবাড়ী আর ফরিদপুরেও। আড়তেও নেই তেমন সংগ্রহ। কদিনের ব্যবধানেই 70 টাকা দরের এই নিত্যপণ্যের দাম পার করেছে শতকের ঘর, বলছেন পাইকাররা। আগের মতন পেঁয়াজ নাই, পেঁয়াজ একটু কমছে, একটু দাম বাড়ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ না থাকাতে আমরা তো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতেছি না। রাজধানীর আড়তে অবশ্য সরবরাহে ঘাটতি নেই, তবে তাতেও লাগাম টানা যায়নি ঊর্ধ্বগতির। আড়তদারদের মতে হালি পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে, অন্যদিকে বন্ধ রয়েছে আমদানি, তাই বাজারে নতুন জাত না উঠলে দর কমবে না। বাজারও পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ শর্ট হয়ে গেছে। এই দেন না আসার কারণে বাজারে পেঁয়াজ শর্ট হয়ে গেছে, ওই জায়গায় দাম বেশি। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বাড়তি থাকে পেঁয়াজের দর। গেল 2 বছরেও সেঞ্চুরি পার করেছে দাম, কিন্তু বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকরী পদক্ষেপ। অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের। বলছেন, প্রতি বছরই এ সময় সুযোগ নিয়ে থাকে সিন্ডিকেট আর রসদ জুগিয়ে থাকে আমদানিকারকরা, অথচ বাজার তদারকির দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, টাকা বেশি হইতেছে, অন্তত ফ্যাস কিনবো কেমনি? এটা তো মনে করেন যে সিন্ডিকেট ব্যবসার মতন অন্ত হয়ে গেল। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। কেন বাড়তেছে? কেন মাল দেখেন দুনিয়া টাল করা, কিন্তু বাড়াইলো কে? বছরে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন। 21 লাখ টন দেশীয় উৎপাদন দিয়ে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। খাগড়াছড়িতে 1 মাসে মৃত্যু হয়েছে 10 শিশুর। সদর হাসপাতালে জ্বর, সর্দি, নিউমোনিয়ায়, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন। বেশিরভাগই শিশু। শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হওয়ায় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি, ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের। আমার বাচ্চা 6 দিন ধরে অসুস্থ, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ডাক্তাররা ঠিক মতো ওষুধপত্র দিচ্ছে। এখানের পরিস্থিতি খুব জটিল। এখানে আমি সিট পাইছি, এরকম অনেকজন সিট পায় নাই। আমার বাচ্চা 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে ভর্তি আছে। নিউমোনিয়া রোগে ধরা পড়ছে, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। 1 মাসে মৃত্যু হয়েছে 10 জনের। খাগড়াছড়িতে দিনে গরম, রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে, ফলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও। সর্দি, কাশি, নিউমোনিয়া লক্ষণ ছিল, হসপিটালে চলে আসে। আমরা গত রবিবারে নিয়ে আসছি, আমরা নিউমোনিয়া লক্ষণে ধরা পড়ছে। লোকবল এবং মাস সংকট রয়েছে এবং ডক্টর সংকটও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে খুবই হিমশিম করছি, যেহেতু আমরা রোগীদেরকে পর্যাপ্ত দিতে পারছি না। হাসপাতালের আউটডোরেও রোগীর চাপ বেড়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শয্যার সংখ্যা 15, কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে, এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ।
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পুকুরিয়া মোল্লাকুয়া এলাকায় মাঠের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে খালের পাশে মাঠের মাঝে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার হাজিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কাদের জিলানী। পুলিশ জানায়, কাদেরের বিরুদ্ধে মাদকসহ 4টি মামলা রয়েছে। রাতে অজ্ঞাত কয়েকজন তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল। সকালে শুরু হওয়া এই কাউন্সিলে সারা দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী নেতৃত্ব, নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর আমির ও ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নাসর নেসার উদ্দিন। আয়োজকরা জানান, অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামী ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কানাডা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতাদের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। শিখ নেতাদের হত্যাকাণ্ডের সাথে ভারত সরকারের জড়িত থাকার প্রমাণ তুলে ধরা হয়েছে 22 মিনিটের ওই ডকুমেন্টারিতে। সম্প্রতি কানাডার গোয়েন্দা সংস্থা একাধিক কল রেকর্ড শনাক্ত করে, যাতে রয়ের এজেন্টের মাধ্যমে শিখ নেতাদের হত্যার বিষয়টি স্পষ্ট হয়। এই প্রক্রিয়ার সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জড়িত থাকার বিষয়টিও উঠে আসে। 2 gunmen came running toward him. 2023 সালের 18 জুন দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ওই ঘটনার পর তোলপাড় ওঠে বিশ্বজুড়ে। কানাডার সাথে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হয় ভারতের। আলোচিত হয় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যা এবং হত্যা চেষ্টার ইস্যুও। সম্প্রতি ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের শিখ নেতাদের হত্যা এবং হত্যা চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ। 22 মিনিটের ওই ডকুমেন্টারিতে শিখ নেতাদের হত্যাকাণ্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়, যাতে বলা হয় নিজ্জারের হত্যার সাথে সরাসরি ভারত সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। এতে বলা হয়, নিজ্জার সিং এর মতোই হত্যা করা হয় জাথেদার সিং এবং লন্ডনে আফতার সিংকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাদের। এসব হত্যাকাণ্ড নিয়ে কানাডার পাশাপাশি তদন্ত শুরু করে ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 4জন অজ্ঞাত ব্যক্তির কয়েকটি ফোন কল শনাক্ত করে, যেখানে নিজ্জারকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে নিউ ইয়র্কে শিখ নেতা পান্নুন হত্যা চেষ্টায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। FBI জানিয়েছে, শিখ নেতা পান্নুনকে হত্যা করতে নিখিল গুপ্তা নামের একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ভাড়া করে রয়ের এজেন্ট বিকাশ যাদব। নিজ্জার হত্যাকাণ্ডে সম্প্রতি কানাডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি একাধিক ফোন কল শনাক্ত করে, যেখানে এসব হত্যাকাণ্ডের সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জড়িত থাকার প্রমাণ মেলে। ব্লুমবার্গের তথ্যচিত্র প্রকাশের পর এই ইস্যুতে অনুসন্ধান শুরু করে কানাডার শীর্ষ গণমাধ্যম গ্লোবাল নিউজ। সেখানেও উঠে আসে নিজ্জার হত্যাকাণ্ডের সাথে বিজেপির শীর্ষ কর্মকর্তা হিসেবে উঠে আসে অমিত শাহর নাম। Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. এই ইস্যুতে কানাডা বারবার ভারতকে আহ্বান জানায় যৌথ তদন্তের, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। ফলে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনেকটাই বাধ্য হন বিষয়টি প্রকাশ্যে আনতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসির গুরুত্বপূর্ণ সভা, যেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে কথা উঠলেও আসেনি কোনো সমাধান। তবে নারী বিশ্বকাপে দল বৃদ্ধি, অলিম্পিকের ম্যাচ সংখ্যা প্রকাশের পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটার। এছাড়া সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বাড়াচ্ছে আইসিসি।
পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে গত 28 সেপ্টেম্বর। তবে ট্রফি এখনো ছুঁয়ে দেখতে পারেনি তারা। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি না নিতে অনড় ভারতীয় দল। নাকভিও সরেননি নিজের অবস্থান থেকে, আর তাই এবারের আইসিসি সভার দিকে আলাদা নজর ছিল অনেকেরই। এশিয়া কাপের ট্রফির বিষয়টি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় আলোচনার টেবিলে জায়গা পেলেও আসেনি কোনো সমাধান। এশিয়া কাপের ট্রফি বিতর্কের কেন্দ্রীয় চরিত্রদের একজন মহসিন নাকভি এবারের সভায় যোগ দেবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে অনেক গুঞ্জনের পর শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান। ক্রিকবাজের খবর, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রসঙ্গটি তোলেন সভায়। অনেকটা অনানুষ্ঠানিকভাবে তিনি আলোচনা করেন এবং মহসিন নাকভি যে ট্রফি আটকে রেখেছেন তা তুলে ধরেন। দ্রুত ট্রফি ভারতীয় বোর্ডকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন দেবজিৎ। এ বিষয়ে দ্রুত সমাধানে অন্য সদস্যরা সম্মতি দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। তবে এবারের আইসিসি সভায় নেওয়া হয়েছে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ। আইসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে প্রায় 3 লাখ দর্শক স্টেডিয়ামে বসে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ দেখেছে, যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড। শুধু ভারতেই প্রায় 50 কোটি মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট দেখেছেন। আর তাই নারী ক্রিকেটে আরও অগ্রগতি আনতে 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপকে 10 দলে উন্নীত করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বন্টন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 2026 সালে সহযোগী সদস্যদের জন্য তহবিলের বন্টন প্রায় 10% বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে, যাতে দেশের ক্রিকেট উন্নয়নে আরও বিনিয়োগ করতে পারে আইসিসির সহযোগী দেশগুলো। আর বারবার নিয়ম ভাঙায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। আগেই জানা ছিল 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে 6টি করে পুরুষ ও নারী দল খেলবে। এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে আইসিসি। আসরে মোট ম্যাচ হবে 28টি। পাশাপাশি আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।